সব দাবি পূরণ না হওয়া ইন্টার্ন চিকিৎসকদের ক্ষোভ, 2 সপ্তাহের কর্মবিরতিতে ভোগান্তি, ডিগ্রি ছাড়া ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। গাজীপুরের বাঘের বাজারে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। শ্লীলতাহানির কারণে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন, বলছে পুলিশ। বাসায় আশ্রিত দম্পতির স্বীকারোক্তি। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠনের নির্দেশ ইউজিসির, অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশা, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার তাগিদ। এবং পাকিস্তানের ট্রেনে এখনো জিম্মি 3 শতাধিক যাত্রী উদ্ধার, 155 জন। অভিযানে 27 বিচ্ছিন্নতাবাদী সহ নিহত অর্ধশত। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। উজ্জ্বল, আমরা জানি যে 5 দফা দাবি আদায়ে গত 2 সপ্তাহ যাবৎ ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছিল এবং এই কর্মবিরতির মধ্যেই কিন্তু আজ এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। এবং এই রায় আজ বলা হয়েছে যে এতদিন যারা নিয়ম ভঙ্গ করে এই কাজটি করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। তবে কাল থেকে যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বাকি 4 দফা দাবি নিয়ে মন্ত্রণালয়ে অভিমুখে যাত্রা করেছে আন্দোলনকারীরা। বিস্তারিত দেখব প্রতিবেদনে। ওষুধের দোকানদার থেকে পল্লী চিকিৎসক, মানুষ ডাকতে ডাকতে এদের ডাক্তার বানিয়ে ফেলেছে। এমন অবস্থায় কে ডাক্তার আর কে ডাক্তার নয় সে নির্ধারণ করতে হাইকোর্টকে রায় দিতে হয়েছে বুধবার। টানা কয়েকদিন ধরে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। দাবি একটাই, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ যেন নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেল শিক্ষার্থীরাও অবস্থান কর্মসূচি পালন করে একই দাবিতে। মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা, রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ সহ 5 দফা দাবি আদায়ে মাঠে নামেন তারা। এই মানহীন মেডিকেল কলেজও বন্ধ করে দিতে হবে, আর মানহীন যে এই সাইকোলজি যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না। এই দাবি না মানার তো কোনো কথা আসার প্রশ্নই ওঠে না। আমাদের দাবিগুলো মানতেই হবে, আর যদি দাবি না মানে তাহলে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা সর্বোপরি শাটডাউনের দিকে চলে যাব। তারা কি করছেন, নামের আগে ডাক্তারটা লিখছেন এবং তারা 13 বছর আগে রিড করেছেন, কেউ 12 বছর আগে রিড করে অবৈধভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে প্রতারিত করছেন। এদিকে কর্মবিরতি চলাকালে ঢাকা মেডিকেল রোগীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসা সেবা বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে রোগীদের তোপের মুখে পড়লেও আউটডোর বন্ধ করে দাবির পক্ষে অনড় থাকেন চিকিৎসকরা। যখন ভিতরে গেছি টিকিট কাটছি কিন্তু ডাক্তার নেই, এখন 11টা পর্যন্ত বসে আছি, এখন বাসায় চলে যাইতেছি বাচ্চা নিয়ে। আমি 3 ঘন্টা ধরে ভিতরে বসা ছিলাম, টিকিট দিব না এই জায়গা থেকে ওই জায়গায় দিয়েছে, দেওয়ার পর এখন বসেন এখন রোজা রেখে এই পর্যন্ত বাচ্চা অসুস্থ, মানে তারা এখন বাইর করে দিয়ে সব চিল্লাচিল্লি করছে দেখে বাইর করে দিয়ে গেট তালা মারছে। অপচিকিৎসকরা যেন এই দেশের স্বাস্থ্য সেবা ধ্বংসের যে পায়তারা করতেছে সেটা যেন বন্ধ হয়, সেই জন্য আমরা এই দেশের জনগণের জন্য আমরা চাচ্ছি আজকে সাময়িকভাবে এটা বন্ধ থাকবে এবং সেটা উপর মহলে আমরা চাপ দিতে চাচ্ছি। আমাদের চিকিৎসা যে সুরক্ষা আইন সেটা অতি দ্রুত কার্যকর করতে হবে। রিটের রায়টা আসবে, এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। চিকিৎসকদের পক্ষে একটি বিজ্ঞ আদালত কর্তৃক রায় এসেছে। আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার মানকে সমুন্নত রাখার জন্য, যে যারা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করেছে, শুধুমাত্র তারাই তাদের নামের আগে ডাক্তার বা চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবে। আমরা আলোচনা করে এটা শিথিল করা হবে এবং চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো নৈতিক দাবির সাথে আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব সবসময় একাত্মতা ঘোষণা করছি। রায় দেবার পর মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা। তাদের দাবি 5 দফার মধ্যে মাত্র একটি মানা হয়েছে। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ।
শারমিন পুতুল, এখন, ঢাকা। এদিকে বাকি 4টি দাবি পূরণ না হওয়ায় সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে পুলিশের বাধার মুখে পড়ায় সচিবালয়ের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, কি বলছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা এবং সচিবালয়ের এলাকার এই মুহূর্তে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মুক্তি সচিবালয়ের এক পাশে কিন্তু যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে সকাল 11টার দিকে শহীদ মিনারে যখন আন্দোলনকারীরা যখন জড়ো হচ্ছিলেন, এরপরে কিন্তু তারা 12টার দিকে সেখানে বেশ খানিকক্ষণ আন্দোলন করে। এরপরই এক পর্যায়ে কিন্তু হাইকোর্টের যে রায় আসে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীরা ছাড়া কেউ ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না। সেই রায়ের পর কিন্তু তারা তাদের যে 5টি দফা ছিল দাবি, তার একটি দফা বাস্তবায়ন হয় এবং তারা এর প্রতিক্রিয়ায় কিন্তু সন্তোষ প্রকাশ করলেও বাকি যে 4টি দফা রয়েছে সেই 4টি দফা বাস্তবায়নের তারা দ্রুত বাস্তবায়ন ছিল এবং সে কারণে কিন্তু তারা সচিবালয় অভিমুখে রওনা হয়। এবং আমরা দেখি যে এক পর্যায়ে এখানে কার্জন হল পার হয়ে এখানে যখন শিক্ষা ভবনের সামনে আসে তখন কিন্তু আমরা দেখি যে এখানে পুলিশ একটি ব্যারিকেড দিয়েছে যাতে করে আন্দোলনকারীরা এরপরে আর অগ্রসর হতে না পারে। এবং আমরা এখানে দেখেছি যে শান্তিপূর্ণভাবেই পুলিশও এখানে তারা একটা অবস্থান ব্যারিকেড দিয়েছে এবং আন্দোলনকারীরাও এখন পর্যন্ত সবাই এখানে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি করছেন। এবং এখন পর্যন্ত যে খবর সেটি হলো যে এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে চান, যেখানে গিয়ে 15 সদস্যের সেই প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তার সঙ্গে তারা কথা বলতে চান এবং সেখানে তাদের যে বাকি 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবির ব্যাপারে তারা আশ্বস্ত হয়ে পরে তারা আন্দোলন সমাপ্ত করতে চায়, এটি কিন্তু তারা বলছেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে 15 সদস্যের যে প্রতিনিধি দল যাবে সেই 15 সদস্যের জন্য তারা এখানে নামের তালিকা করছে এবং আমরা এখানে দেখেছি যে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরাও কথা বলেছেন। তারা শান্তিপূর্ণভাবেই এখানে পুলিশ তাদেরকে এখানে রেখেছে এবং বলা হয়েছে যে 15 সদস্যের প্রতিনিধি দল ভেতরে গিয়ে এবং স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস এখানে এসে স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিবেন, এরপরই তারা আন্দোলন এখানে সমাপ্ত করবেন। আমরা জানি যে এখানে যে সব দাবি আরও যে 4টি দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে যে রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে। প্রতি বছর যে এখানে আমরা দেখি যে যেসব চিকিৎসকের যে ঘাটতি রয়েছে সেই চিকিৎসক ঘাটতি নিয়োগে কিন্তু এবং নিয়মিত এখানে প্রতি বছর 5 থেকে 6 হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং চিকিৎসকদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটির ব্যাপারে দ্রুত পদক্ষেপের ব্যাপারে কিন্তু এখানে আন্দোলনকারীরা বলছেন। তো এই ছিল মুক্তি আমার কাছে শিক্ষা ভবনের সামনে থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এদিকে প্রধান দফা দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম ও সিলেটে। সেই খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী গোলজার আহমেদ। শুরুতে চট্টগ্রামে যাব ফয়সালের কাছে। ফয়সাল, জানাবেন ইন্টার্ন চিকিৎসকরা এখন কি বলছেন? সিলেটে যেতে চাই গোলজারের কাছে। গোলজার, জানাবেন ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন এখন? বেশ কয়েকদিন থেকে সিলেটের যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে চিকিৎসা প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং শুধুমাত্র প্রয়োজনীয় অর্থাৎ ইমার্জেন্সি রোগী ছাড়া, ইমার্জেন্সি চিকিৎসা ছাড়া আর বাকি সব কিন্তু সব বিভাগই বন্ধ রয়েছে। বিশেষ করে আমরা যদি আউটডোরের কথা বলি, আউটডোরে কোনোভাবেই রোগী দেখা হচ্ছে, অর্থাৎ কমপ্লিট যে শাটডাউন সেই কমপ্লিট শাটডাউনই কিন্তু তারা পালন করছেন। এবং আমরা দেখেছি যে আজকে সকাল থেকে মূলত গতকালকে যে কর্মসূচি ছিল যে একদম বিশেষজ্ঞ চিকিৎসক সহ যারা প্রাইভেট চেম্বার দেখেন সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। আজকে যখন তাদের
তাদের প্রধান দাবি পূরণ হয়েছে এবং আমরা দেখেছি সকালে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের যে আরও 5টি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং কি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু অংশ নিয়েছিলেন। প্রথম দাবি তাদের পূরণ হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে বাকি যে 4 দফা সেটির ব্যাপারে এখনও কোনো সুস্পষ্ট তারা বক্তব্য পাননি বা কোনো নির্দেশনা পাননি। এর জন্য হচ্ছে যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, অর্থাৎ ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা ছাড়া আর বাকি সব কিছু বন্ধ থাকবে, সেটি তারা রেখেছেন। তবে বেসরকারি হাসপাতালগুলোতে সাধারণত ইমার্জেন্সি চিকিৎসার পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা আছে সেটি চলমান রেখেছে। তবে সরকারি যে হাসপাতাল সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসকরা বলছেন যেহেতু কেন্দ্রীয়ভাবে এটি নিয়ন্ত্রণ হচ্ছে এবং সারা দেশে একযোগে আন্দোলন হচ্ছে, কেন্দ্রীয়ভাবে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত সন্ধ্যার পরে আসতে পারে। যদি আসে এক্ষেত্রে হয়তো কেন্দ্রের সাথে সমন্বয় করে তাদের যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। তবে আপাতত তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ শুধুমাত্র জরুরি চিকিৎসা ছাড়া আর বাকি সব চিকিৎসা বন্ধ রাখবেন, সেটি তারা রেখেছেন। এতে কি আসলে রোগীদের দুর্ভোগ অধিক বেড়েছে। আপনি জানেন যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল একমাত্র হাসপাতাল যেটি হচ্ছে সিলেট বিভাগের পুরো সব জায়গার রোগী এখানে আসেন। অনেকেই হয়তো বিষয়টা অবগত ছিলেন না, আসার পর এখান থেকে তারা নতুন করে ভোগান্তিতে পড়েছেন। তো সব মিলিয়ে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা যে স্বাভাবিক সেটা বলা যাবে না, বরং চরম পর্যায়ে একটা ভোগান্তি তৈরি হয়েছে। এই ছিল আমার কাছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য। উজ্জ্বল। এবার চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিস্থিতি জানবো সহকর্মী ফয়সালের কাছ থেকে। ফয়সাল, জানাবেন সেখানে সেবা প্রত্যাশীদের কি পরিস্থিতি আর ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন? আমরা যেটা দেখেছিলাম যে কর্মসূচির কারণে মূলত আউটডোর সেবা ব্যাহত হয়েছিল সকাল থেকে। সকাল 10:30টায় আমরা দেখেছি আউটডোরের টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং এখন আসলে যেহেতু তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলেছে, যেহেতু মূল কেন্দ্রের সাথে তারা সমন্বয় করে এখানে কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং তারা বলছেন যে আগামীকাল একটি নতুন সিদ্ধান্ত হয়তো আসবে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচির ব্যাপারে কী সিদ্ধান্ত আসে বা কী ঘোষণা আসে তার উপর ভিত্তি করে তারা তাদের যেই কাজে ফেরার যে বিষয়টি সেটি তারা সিদ্ধান্ত নেবেন। এখন আমরা যেটা দেখছি যে মূলত ওয়ার্ডগুলোতে কিন্তু সকাল থেকেই যেই চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু স্বাভাবিক ছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে আসলে এই ওয়ার্ডগুলোতে যারা সিনিয়র চিকিৎসক আছেন কিংবা যারা মিড লেভেল চিকিৎসক আছেন তাদেরকে দিয়ে কার্যক্রম চালিয়ে নেওয়া হয়েছে এবং এখানে রোগীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে চিকিৎসক এসেছেন, তাদের দেখেছেন। তবে ইন্টার্ন যে চিকিৎসক তারা না থাকার কারণে কিছুটা চিকিৎসা সেবা ব্যাহত হয় এবং বহির্বিভাগেই মূলত আসলে দুর্ভোগগুলো রোগীদের পোহাতে হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 8টি টিকিট কাউন্টার রয়েছে, যেখানে মধ্যে একটি মাত্র চালু ছিল, অর্থাৎ জরুরি বিভাগের যে টিকিট কাউন্টার সেটি চালু ছিল, বাকি 7টি বহির্বিভাগের যে টিকিট কাউন্টার সেগুলো বন্ধ ছিল এবং এগুলোতে কিন্তু প্রতিদিন 4 থেকে 4,500 রোগী কিন্তু আসেন এবং টিকিট কেনেন। তো এবং চট্টগ্রাম নয়, শুধুমাত্র চট্টগ্রামের বাইরেও আমরা দেখেছি যে চট্টগ্রামের আশপাশের যে উপজেলাগুলো আছে এবং বিভিন্ন জেলা ফেনী, নোয়াখালী থেকেও কিন্তু এখানে রোগী আসেন এবং তারা কিন্তু এসে দুর্ভোগে পড়েছেন। অনেকেই কিন্তু 2 থেকে 3 বার এসে ফেরত গেছেন এবং আমরা যেটি দেখেছি যে অনেক পঙ্গু রোগী এসেছেন, বয়স্ক রোগী এসেছেন, তাদের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইনডোর সেবা সেটি কিন্তু মোটামুটি চালু ছিল এবং জরুরি সেবাও চালু ছিল। সেক্ষেত্রে রোগীদের দিক থেকে আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। তবে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের বলেছেন যে আসলে তারা কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের সাথে মিল রেখে তারা পরবর্তী কর্মসূচি দেবেন এবং আমরা তাদের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া রায় যেহেতু তাদের পক্ষে গেছে, চিকিৎসক পদবি শুধুমাত্র MBBS এবং যারা BMD আছে তাদের পক্ষ থেকেই যেহেতু ব্যবহার করা যাবে সেই বিষয়টি তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে আসলে এই ধরনের রায় তাদের চিকিৎসা ব্যবস্থাকে যেমন উন্নত করবে তেমনি চিকিৎসা সেবার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে এবং যারা ভুয়া ডাক্তার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভুয়া ডাক্তার যারা রোগীদেরকে পয়সা কাটে, গলা কাটে কিংবা নানা ধরনের দুর্ভোগে ফেলে সেই ধরনের দুর্ভোগগুলো কমবে এবং তারা বলছেন যে অন্য যে 4টা দাবি ছিল 5টা দাবির মধ্যে সেই 4টা দাবির বিষয়ে তারা সরকারের সাথে আলাপ আলোচনা করবে এবং কেন্দ্রের সাথে সমন্বয় করে যে পরিচয় যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো তারা চালু রাখবে। এবং আমরা যেটা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ আসলে মূলত শুধুমাত্র চট্টগ্রাম জেলায় নয়, চট্টগ্রামের বাইরেও কিন্তু 4 কোটি মানুষের জন্য কিন্তু এটি একটি নির্ভরতার হাসপাতাল এবং এই হাসপাতালে আমরা যেটি দেখি যে আসলে বিভিন্ন জেলা থেকে রোগী আসেন এবং চট্টগ্রামের এই জেলায় রোগী থাকার কারণে কিন্তু এই রোগীর চাপে সবসময় এটি দুর্ভোগের পোহাতে হয় এবং আমরা যেটি দেখেছি আজকেও কিন্তু এই আউটডোর বন্ধ থাকার কারণে এক ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে। চট্টগ্রাম ও সিলেট থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নারী কর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে পোশাক শ্রমিক ও পরিবহন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে প্রায় 4 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। একই দিন জেলার আরও কয়েকটি স্থানীয় বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। ইফতেখার রায়হানের প্রতিবেদন। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এখন নিত্যদিনের চিত্র। বুধবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ জেলার বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সকালে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তার সহকর্মীরা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। এ সময় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ সহ মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানানো হয়। মেয়েটার বাচ্চা অসুস্থ আসে নাই, অথচ মারা গেছে 5:40 সে মারা গেছে, কিন্তু আমাদের কাছে আপডেট আসে 5:50 যে সে এখন অফিসে আসে নাই। এরকম যে আমাদের শারীরিক এবং মানসিক দুটোটাই চাপ দিতেছে। আমরা কি মানুষ না? সারাদিন কান্না করছে লাইনে বইয়া, ইনসাজে কয় যদি আমার মা মারাও যায় এরপর আমার ছুটি দিব না। গাড়িটা যদি একটু খারো তাহলে আমরা কিন্তু যাইতারি রিল্যাক্সে, অন্ত আমরা রিল্যাক্সে যাইতারি না। রুটটা রিক্সের উঠে আমরা পারুনি লাগে। অটোর গতি আর এই গাড়ির গতি তো এক না। অটোর যখন রিক্সে বাচ্চা বাড় যায় তখন গাড়ি অটোমেটিক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায়। সড়ক দিয়ে কোনো অটো চলতে পারবো না। অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন অফিসগামী যাত্রী ও পরিবহন চালকরা। সরকারিভাবে এটা যে কোনো একটা জরুরি একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিদিন এই ভোগান্তি আসলে সহ্য করার মতো না। আগে তো পারছি না, পিছিয়ে তো পারতেছি না। আর ওই ক্ষেত্রে যদি যাইতে হয় তাহলে অনেক দূরে, হাইটা তো যাওয়া সম্ভব না। তো এরকম ভাবে আমাদের তো আটকা রেখে কোনো লাভ নাই। এই সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আছি, 4 ঘন্টা। রাস্তা ক্লিয়ার থাকুক, আমরা ভালোভাবে যাবো, ভালোভাবে আসবো। প্রায় 4 ঘন্টা পর নিহত পোশাক শ্রমিকের ক্ষতিপূরণ সহ সকল দাবি মেনে নেয়ার বিষয়ে একমত হয় শ্রমিক ও মালিকপক্ষ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা। তবে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরে যৌথ বাহিনীর কঠোর পদক্ষেপে সড়কে শুরু হয় যান চলাচল। এ সময় আস্তে আস্তে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়। এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে তাদের বিভিন্ন দাবি দেওয়া মালিক পক্ষের সাথে এই সকল বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে তারা দাবি দেওয়া মেনে নিয়েছে এবং আমাদের এখানে গাজীপুর জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীও ছিল। সকলে মিলে এদের সাথে আলাপ আলোচনা করে রাস্তা ক্লিয়ার করে এরপরে কিছু বাস ড্রাইভার এদের কিছু দাবি দেওয়াতে উচ্ছৃঙ্খল কিছু লোক রাস্তা ব্লক করে রেখেছিল। সর্বশেষে তাদেরকে আইন অনুযায়ী রাস্তা থেকে ডিসপার্স করে দেওয়া হয়েছে। সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন পোশাক শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এখন গাজীপুর। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মশিউর অনেক। গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আর কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন? উজ্জ্বল, যেমনটা বলছিলেন আসলে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়টা একটু জানিয়ে রাখতে চাই। ঠিক 2013 সালের শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনাতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা আবেদন শুনানি ছিল এবং সেই আবেদন শুনানিতে তারা বলার চেষ্টা করেছেন সেখানে হেফাজতে ইসলামের সদস্য থেকে শুরু করে বাকিদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সেই সময়ে ঘটমান যে সমস্ত ঘটনা তাতে একটা বড় আলামত ছিল গণহত্যা সংঘটিত হওয়ার এবং বিচারকরা সেই বিষয়ে শোনেন এবং শোনার পরে তারা 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কথা বলেন। এই 9 জনের ভেতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ খন্দকার, এছাড়াও এখানে ডক্টর ইমরানিজ সরকার যিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটু সম্পৃক্তভাবে জারি রাখতে চাই, ঠিক আদালতের এই ঘোষণার পরেই 9 জন যাদের কথা বলা হয়েছে, 4 জন যাদের মধ্যে এখন আপাতত অন্য মামলায় তারা কারাগারে আছেন এবং তাদেরকেও কিন্তু গ্রেফতার দেখাতে বলা হয়েছে অথবা শোন অ্যারেস্ট দেখাতে বলা হয়েছে। সেখানে
সেখানেও কিন্তু জিয়াউল হাসান, যিনি সাবেক সদস্য, সেনা সদস্য, তার নামও কিন্তু উল্লেখ আছে। একটু জানিয়ে রাখতে চাই, গণজাগরণ মঞ্চের বিষয়ে চিফ প্রসিকিউটর যখন বিবৃতি দিচ্ছিলেন ঠিক আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পরে, সেখানে কিন্তু তারা বলছিলেন যে গণজাগরণ মঞ্চের ডক্টর ইমরানের সরকার এবং তার সাথে যারা সেই সময় দায়িত্ব পালন করেছেন নেতাকর্মীরা, তারা সবাই সরাসরি শাপলা চত্বরের যে ঘটনা, যে গণহত্যার ঘটনা, সেখানে কিন্তু সম্পৃক্ত ছিল। এবং সরকার প্রধান শেখ হাসিনার কথা যেমনটা বলছিলেন, তৎকালীন সরকার প্রধান, তিনি কিন্তু সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে ঠিক এইখানে রং মেখে শুয়ে রয়েছে অনেক হেফাজত কর্মীরা। তো সে বিষয়ে বলা হয়েছে যে আসলে প্রপার যে সংখ্যাটা, কতজন মারা গেছেন, সেই প্রশ্নোত্তরে তারা বলেছেন যে আসলে সেই সময় তৎকালীন সরকার সেই সংখ্যাকে গোপন করার চেষ্টা করেছে। বিভিন্ন ধরনের অভিযোগ আছে। হেফাজত ইসলামীরাও বলেন যে তাদের যে লাশ, সেই সময় যারা আহত, তাদেরকে গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত ঠিক কতজন আসলে মারা গেছেন সে বিষয়ে কিন্তু বা এখানে নিহত হয়েছেন সে বিষয়ে কিন্তু বলা যাবে না। তো উজ্জ্বল, একটু জানিয়ে রাখতে চাই, আগামী 12 মে কিন্তু দিন ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার। এরপরেই আসলে জানাবে ঠিক কতজন মানুষ আসলে এই গণহত্যা হয়েছিল ওই ঘটনায়। সো উজ্জ্বল, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত সবশেষ পাওয়া খবর। রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আশ্রিতা রূপাকে যৌন নিপীড়নের দায়ে সাইফুর রহমানকে হত্যা করে ওই দম্পতি। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা করে নিহতের ছোট ভাই। তারপরই মোটিভ উদ্ঘাটনে নামে পুলিশ। ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় নাজেম রূপা নামের এক দম্পতিকে। বুধবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফেব্রুয়ারির শেষের দিকে ঘটনাক্রমে এক রেল স্টেশনে সাইফুর রহমানের সাথে পরিচয় হয় রূপা নাজেমের। অসহায়ত্বের কারণে এই দম্পতিকে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন সাইফুর রহমান। ফরিদপুর থেকে দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। 9 মার্চ রাতে ঘুমের সময় সাইফুর রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম। এরপরেই ধস্তাধস্তি শুরু হয় তাদের। এক পর্যায়ে রূপা এবং নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করে সাইফুরকে। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর সে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য নাজেম রূপা দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে। তাদের হত্যা মামলায় বিচার চলবে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের সব বিশ্ববিদ্যালয়ে নতুন করে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের নির্দেশ দিয়েছে। ফলে পূর্বের অনেক নিষ্পত্তি না হওয়া অভিযোগের সমাধান হবে বলে আশা কর্তৃপক্ষের। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে এসব সেলের কাজ করা এবং শিক্ষার্থীদের হয়রানি এড়ানোর বিষয়টিও নিশ্চিত করা হবে। আরও জানাবেন তাসফিহা উখরোজ। দেশে চলমান সহিংসতা প্রতিরোধে গত 9 মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়। একই দিনে মশাল মিছিল শেষে এই মঞ্চের পক্ষ থেকে 5টি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। 5 দাবির দ্বিতীয় দফায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠনের কথা বলা হয়েছে। এতে নতুন করে আলোচনায় যৌন নিপীড়ন বিরোধী সেল।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন যৌন নিপীড়ন বিরোধী সেলের বিষয়টি জানেন না অনেকেই। এই বিষয়ে সচেতনতা বাড়াতে সভা, সেমিনার, ওয়ার্কশপ সহ বিভিন্ন কর্মসূচি নিতে হবে। এছাড়া ডিপার্টমেন্ট ভিত্তিক সেল গঠন করে সেখানে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগের দাবি তাদের। যারা ক্ষমতায় থাকে আমরা দেখি যে তাদের একটা লেজুর বৃত্তি শুরু হয়ে যায়, তো সেই ক্ষমতাসীন শিক্ষকরা যেন কোনোভাবে তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণটা না দেখাতে পারে। আমরা অনেকেই জানি না যে ক্যাম্পাসে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে। এটা যে প্রত্যেক শিক্ষার্থীদের জানানো, প্রশাসনের এই ব্যবস্থাটা অবশ্যই নেওয়া উচিত। যৌন নিপীড়ন বিরোধী সেল সংশ্লিষ্টরা বলছেন নতুন করে কাজ শুরু করা হলে আগের অভিযোগগুলোরও যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। যে পুরনো যে কমিটি ছিল, যেহেতু ওনারা ওটাকে রিজলভ করেননি বা কোনো কনক্লুশন বা ডিসিশন দেননি, সেই জন্য এগুলো পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হবে, হয়তো বা আমরা এটাকে অবশ্যই যখন কেসটা আমাদের কাছে আসবে, আমরা পুনরায় আমাদের মতো করে জিনিসটাকে যাচাই বাছাই করেই পরবর্তী কাজগুলো করব। আমরা ফ্যাক্টস অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিব। আর কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ বা যেই জড়িত থাকুক, যদি সেটা প্রমাণিত হয় তাহলে এখানে সর্বোচ্চ যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিব। দেশের ৪৫টি পাবলিক এবং ৯৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই সেল গঠিত ছিল। এছাড়াও দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন সেল গঠন করা হলেও বাকিগুলোতে চিঠি পাঠিয়েছে ইউজিসি। রাজনৈতিক ও দলীয় আনুগত্যের ঊর্ধ্বে থেকে নতুন এই সেলগুলো কাজ করবে বলে আশা অধ্যাপক তানজিম উদ্দিন খানের। এখন আপাতত আমরা অ্যাসেসমেন্ট করতে চাচ্ছি যে কি অবস্থায় আছে, এবং আমরা ভাবছি আমরা বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্যের দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আমরা বসবো। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সে ব্যাপারেও খেয়াল রাখার আশ্বাস দেন এই ইউজিসি সদস্য। ঠিক কী ধরনের পদক্ষেপের মাধ্যমে নারীদের উপর ঘটতে থাকা এই হেনস্থার বন্ধ সম্ভব, তার নিয়ে সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। তাই তো প্রশ্নের বেড়াজাল থেকেই যায়। নারীদের এই হেনস্থা বন্ধে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে কিনা। তাজফিয়া উখরোজ, এখন, ঢাকা। এদিকে ধর্ষণের প্রতিবাদ, সহিংসত নারী বিদ্বেষী বক্তব্য বন্ধসহ অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে বরিশাল নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বিক্ষোভ সমাবেশে ধর্ষকের শাস্তি, চুরি ডাকাতি, মব সন্ত্রাস বন্ধ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল শাখার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী সহ অনেকে। একই দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঈদ যত এগিয়ে আসছে, ব্র্যান্ডের শোরুম সহ সবখানে বাড়ছে ক্রেতাদের ভিড়। রমজানের ১১তম দিনে ঈদ কেনাকাটার আরও খবরাখবর জানাতে রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হয়েছেন দেলোয়ার দোলন। ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে বিক্রি কেমন হচ্ছে, সকাল থেকে ক্রেতা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন যে ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের সমাগম বাড়ছে। আমরা এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে রয়েছে। আমরা দেখছিলাম যে সব বয়সের যারা রয়েছেন ঈদ কেন্দ্রিক কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন, তারা আসছেন, দেখছেন। আমি এই মুহূর্তে যে আউটলেটটিতে রয়েছি, এখানে যে দেখছি যে নতুন সংগ্রহের পাশাপাশি সব বয়সীদের জন্য তারা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে শীতাতপ নিয়ন্ত্রিত এই শপিং মলে ভিড় থাকছে মূলত বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার আগ এবং পর পর্যন্ত বেশি ভিড় থাকছে বলছেন সংশ্লিষ্টরা। তারা আমাদেরকে বলছেন বেলা যত বাড়বে উপস্থিতি ততটাই বাড়বে। এছাড়াও এই যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন রাখা হয়েছে। বছর কেনাকাটা করে কোটি টাকা উপহার জেতারও সুযোগ থাকছে। বিশেষ করে অফারের আওতায় শপিং মলের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন ২,০০০ টাকার যে কোনো পণ্য ক্রয় করলে তারা নির্ধারিত অফারের মধ্যে যেতে পারবেন। এছাড়াও জানিয়ে রাখি যে আমি যে আউটলেটটিতে এখন রয়েছি, এখানে বিশেষ করে বিভিন্ন ব্র্যাক সহ বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেও ছাড়ের ব্যবস্থা রয়েছে। আমরা আউটলেটগুলো যেমনটি ঘুরে দেখেছি যে নানা বয়সী ক্রেতাদের যেমনিভাবে সমাগম রয়েছে। একই সঙ্গে যারা নিয়মিত আসছেন তারা বলছেন যে ঈদকে ঘিরে পণ্যের পসরা নতুনত্ব রয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা ঈদ কেনাকাটার সবশেষ।
আগুনে পুড়ল রাজধানীর মহাখালীর সাততলা বস্তির একাংশ। সেহরির প্রস্তুতির মধ্যেই আগুন লাগায় কোনো রকমে প্রাণে বেঁচেছেন কয়েকশো বস্তিবাসী। তবে বাঁচাতে পারেননি নগদ টাকাসহ বস্তিঘরের ক্ষুদ্র সম্বল। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। ফের জীবনযুদ্ধে ঘুরে দাঁড়াতে চান সহযোগিতা। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। চোখের সামনে ছোট্ট সাজানো ঘর পুড়ে যেতে দেখে বাকরুদ্ধ সাততলা বস্তির বাসিন্দা শান্তা বেগম। পোড়া মেঝেতে পড়ে থাকা ইফতারের জন্য রাখা ছোলা দেখে আঁচ করা যায় রাতের অগ্নিকাণ্ডের ভয়াবহতা। রাজধানীর মহাখালীর সাততলা বস্তির বাসিন্দারা যখন ভোর রাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। শূন্য হাতে কোনো রকমে জীবন বাঁচান বস্তিবাসীরা। আমাদের বাসায় প্রথম আগুন লাগে সম্পূর্ণ একবারে শেষ, আর এখানে আমরা শুধু দেখছি যে আগুন লাগছে, আর এখানে বাচ্চালে আমরা অনেক দূর জীবনে পালা চলে গেছি। আমার ঘরে অনেক কিছু টাকা পয়সাও ছিল, 50-60 হাজার টাকা জমা রয়েছে, অফিসের টাকা পাইছি বেতন, কাপড় চুপুর গয়না হয়েছিল একটা, সব হারিয়ে গেছে, বা কিছু পাই না। আমাদের নাই বলতে কিছুই নেই, আমরা নিঃস্ব। এখন দেহর কাপড় ছাড়া আমাদের গায়ে কিছু নেই বাবা। এই জন্য সরকারের কাছে আবেদন, সরকার অবশ্যই যেন আমাদের দিকে একটু লক্ষ্য দেয়। আগুনের তীব্রতায় ঘর থেকে কেউই মালামাল বের করার সুযোগ পাননি। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় কয়েকশো পরিবার। আমার কিছু নেই, আমার মারও নেই, আমার বোনেরও নেই, কিছু নেই। এখন কি করবো আমরা, কিছু যাই না। ফায়ার সার্ভিস বলছে আগুনে কেউ হতাহত না হলেও পুড়েছে অনেকগুলো ঘর। আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। ভোর 4:45টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে 8টি ইউনিট নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সংস্কারের সুযোগে আওয়ামী লীগ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সংস্কার অবশ্যই করবেন। সংস্কারের নামে আবার আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারি তথ্য শুধু সংখ্যা নয়, সঠিক তথ্যের মাধ্যমে পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন সহজ হয় বলে মনে করেন এসডিজির মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। বুধবার পরিসংখ্যান ব্যুরোর এসডিজি ট্র্যাকারের সবশেষ সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ পাওয়া গেছে, সেখানে যোগ্যতা, সমতা ও সমবন্টনের মাধ্যমে এসডিজি লক্ষ্য পূরণের চেষ্টা করা হচ্ছে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এছাড়া দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব হ্রাসসহ কয়েকটি ক্ষেত্রে সূচক শূন্যে নামানোর লক্ষ্যে নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে জাতিসংঘের এসডিজি বিষয়ক সম্মেলনে তৃতীয়বারের মতো নতুন কাঠামো নিয়ে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানান লামিয়া মোর্শেদ। ঈদের খুশিকে রাঙিয়ে তুলতে কসমেটিক্স সামগ্রীর জুড়ি নেই। নতুন পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেয় মেহেদি রাঙা হাত। রোজার ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের কসমেটিক্সের বাজার। বিদেশি পণ্যের পাশাপাশি দেশীয় কসমেটিক্সে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। মুজাহিদ আল মুনার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। রোজার প্রথম ভাগ শেষ হতেই জমতে শুরু করেছে কসমেটিক্সের বাজার। ঈদকে কেন্দ্র করে মেহেরপুরের বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলোতে বাহারি প্রসাধনীর পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে নারীদের প্রথম পছন্দ মেহেদি। নতুন পোশাকের সৌন্দর্য বাড়াতে চলছে কসমেটিক্সের কেনাকাটাও। মেহেদি তো মাস্ট বি লাগবে, কারণ মেহেদি ছাড়া আমাদের বাঙালিদের ঈদই মানে অসম্পূর্ণ। যেটা আমার ভালো মনে হবে, দেশীয় যে সব পণ্যগুলো আছে সেগুলোর মধ্যে বাছাই করে নিচ্ছে আর কি। নারীদের মতো সৌন্দর্য চর্চায় মনোযোগ বাড়ছে পুরুষেরও। ফেস ওয়াশ, বডি স্প্রে, বডি লোশন, শাওয়ার জেল, আফটার শেভ সহ বেশ কিছু পণ্যের বাড়ছে বিক্রি। প্রিয়জনের জন্য কিনছেন অনেকে। ময়শ্চারাইজার ক্রিম, এমনি ক্রিম, ডে নাইট ক্রিম, এগুলো অনেকে ইউজ করে। আর ম্যাক্সিমাম ছেলেরা ইউজ করে আপনার লোশন, গা হাত পায়ের জন্য। এগুলো বেশিরভাগ ছেলেদের জন্য চাহিদা। বিদেশি প্রোডাক্টগুলোর উপরে সরকারের বিভিন্ন প্রকার ভ্যাট, কর, এই জন্য অত্যাধিক দামের জন্য এবার আমাদের দেশীয় প্রোডাক্টের উপর এবার আমরা চাহিদা বেশি দেখছি।
এবারে ঈদে ইনশাল্লাহ 5 লাখ টাকা বিক্রি টার্গেট আছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে লিপস্টিক, যেটা মেয়েদের একটা সফট কর্নার, মেকআপ, এগুলোই আমরা হচ্ছে মূলত আমাদের মেন টার্গেট। মমতাজের বড় কোণ এবং মিশরি কোণ, করাচি কোণ, রেড গোল্ড এবং গোল্ড মেহেদি, এগুলা ভালো চাহিদা আছে। এবারের ঈদে দেশীয় ব্র্যান্ডকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবসায়ীরা। গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি দামও তুলনামূলক কম হওয়ায় বাড়ছে ক্রেতা চাহিদাও। কসমেটিক্স ব্যবসাগুলো একটু লেটেই শুরু হয়, সাধারণত শেষের দিকে শুরু হয়, প্রথমের দিকে কাপড়ের গার্মেন্টসের সব ব্যবসাগুলো জমজমাট হয়। কসমেটিক ব্যবসাটা আশা করছি যে রোজার 20 রোজার পর থেকে খুব জমজমাট আকারে ব্যবসা হবে। দাম কিছুটা কমিয়ে মান বাড়াতে পারলে দেশীয় বিভিন্ন কসমেটিক্স ও প্রসাধনীর বাজার আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এখন মেহেরপুর। পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাইয়ের শিকার ট্রেনে জিম্মি অন্তত 300 আরোহীর সবাইকে হত্যার হুমকি দিয়েছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। নিরাপত্তা বাহিনীর রাতভর অভিযানে 155 জন আরোহী উদ্ধার হলেও অবসান ঘটেনি জিম্মি দশার। অভিযানে 30 জন সেনা ও 27 হামলাকারী সহ নিহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে দুর্গম পাথুরে এলাকায় ছিনতাইয়ের শিকার ট্রেনে বন্দুকধারীদের কবজায় থাকা কয়েকশো আরোহী। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েট্টা থেকে খাইবার পখতুনখোয়ার পেশওয়ারে যাওয়ার পথে বোলান জেলার মাসকাফে মঙ্গলবার বিকেলে জাফর এক্সপ্রেসের নিয়ন্ত্রণ নেয় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। বোমা বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটিকে থামতে বাধ্য করে এবং নির্বিচার গুলি চালিয়ে জিম্মি করে যাত্রীদের। গুরুতর আহত ট্রেন চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। काफ़ी नुकसान पहुंचाया, आवाम को बहुत डैमेज किया है, आवाम को जख्मी हुए लोग कुछ फौत हो गए। হামলার দায় স্বীকার করে নারী শিশু সহ 214 জনকে আটকে রাখার কথা জানিয়েছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। তবে ট্রেনের 9 বগিতে 400 থেকে 500 যাত্রী ছিল বলে তথ্য জিও, ডন সহ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর। প্রায় 80 জন সেনা কর্মকর্তাকেও বন্দুকধারীরা জিম্মি করেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বুধবার ভোর পর্যন্ত অভিযানে শতাধিক আরোহীকে জীবিত উদ্ধার এবং হামলাকারীদের একটি অংশকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। एक सख्त वक्त है, पूरी कौम पे आई हुई है। बलूचिस्तान में जो हमारी सिक्योरिटी सूरत हाल है वो इतनी अच्छी नहीं है, लेकिन उसके भी अपने अवामिल हैं। तो हुकूमत बलूचिस्तान, हमारी जितनी भी सिक्योरिटी ऑपरेटर्स है, हम जो है सरतोड़ कोशिश कर रहे हैं कि इसको इम्प्रूव करें। চলমান অভিযান তাৎক্ষণিক বন্ধ না হলে 10 জিম্মিকে হত্যার হুমকি বিচ্ছিন্নতাবাদীদের। ট্রেনে কারো সাথে যোগাযোগ করতে পারেনি স্থানীয় প্রশাসন। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক কভারেজের বাইরে পুরো এলাকাটি। এ অবস্থায় শঙ্কিত ট্রেনটির যাত্রীদের স্বজনরা। सरफराज बुगटी साहब, ये सारे प्यारे खड़े हैं, मेरा भी प्यारा मेरे बाप है, मेरे वालिद साहब है। अगर आपसे रिक्वेस्ट है कि इसको सर जल्द से जल्द क्लियर करें इस ऑपरेशन को, और हमारे प्यारों का पता चले कि हमारे प्यारे कहाँ पर है। বেলুচ রাজনৈতিক বন্দী, অধিকার কর্মী এবং সেনাবাহিনীর অপহরণ ও গুমের শিকার ব্যক্তিদের 48 ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি আফগানিস্তান ও ইরান সীমান্ত সংলগ্ন বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কিংবা ট্রেনের ভেতরে সেনাবাহিনী প্রবেশ বা অভিযানের চেষ্টা চালালে বলা হয়েছে সকল যাত্রীকে হত্যা এবং পুরো ট্রেন উড়িয়ে দেওয়ার কথা। এরই মধ্যে অন্তত 30 সেনা সদস্যকে হত্যা এবং একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। ट्रेन को जो है ना गोलान में कोई शरपसंदों ने जो है ना ट्रेन को पकड़ लिया है, और उस जो मुसाफिर हैं ट्रेन को यरमाल बनाया हुआ है। उसमें हम इसलिए आए थे, हमें मालूमात हुई तो हम स्टेशन आए पूछने के लिए कि हमारे जो है अजीज़ और अकारिब जो है ना वो भी जा रहे थे। तो अब हम कोई राब्ता नहीं हो रहा, हम उनसे जो उनके साथ ताकि हम उनसे पूछें कैसे क्या, कोई राब्ता नहीं हो रहा। জানা গেছে আন্তর্জাতিক পরিষেবার সাহায্যে স্যাটেলাইট ফোন ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করছে হামলাকারীরা। অর্ধশত জিম্মিকে তারা দুর্গম পাহাড়ে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হামলাকারীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। নুসরাত কামাল, এখন বিশ্ব।
চ্যাম্পিয়ন্স লিগের খবর, শেষ 16 ফিরতি লেগে বেনফিকাকে 3-1 গোলে হারিয়ে 2 লেগ মিলিয়ে 4-1 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। অপর ম্যাচে লিভারপুলকে বিদায় করে কোয়ার্টারে নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকার বিপক্ষে ঘরের মাঠে 11 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনহা। 27 মিনিটে তার অ্যাসিস্টে দারুণ এক গোল করেন লামিনে ইয়ামাল। পরে 42 মিনিটে বার্সা অধিনায়ক করেন নিজের দ্বিতীয় গোল। 10 ম্যাচে 11 গোল করে এবার চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা। আরেক ম্যাচে গোলকিপার ডোনারুম্মার বিরুদ্ধে ট্রাইব্রেকারে 4-1 ব্যবধানে জিতে সবার উপরে থেকে লিগ পর্ব শেষ করা লিভারপুলকে বিদায় করে কোয়ার্টারে পিএসজি। এছাড়া বায়ার্ন মিউনিখ 2-0 গোলে লেভারকুজেনকে, ইন্টার মিলান 2-1 গোলে হারিয়েছে ফেইনুর্ডকে। নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও এখনও চূড়ান্ত হয়নি প্রাইজ মানির অঙ্ক। সেরা 4 দলকে দেয়া হবে নামমাত্র প্রাইজ মানি, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। প্রথম দিনে জয় পেয়েছে ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও বিকেএসপি। এসকে শাওনের প্রতিবেদন। দেশের ঝিমিয়ে পড়া হকিতে পৃষ্ঠপোষকতা পাওয়া কঠিন, তবে নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের জন্য সেই কঠিন কাজটা বাস্তবে রূপ দিল হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতা পেয়ে আসর শুরু হলেও নামমাত্র প্রাইজ মানি পাবে সেরা 4 দল। আর চ্যাম্পিয়ন রানার্স আপ দল কত টাকা পাবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। প্রাইজ মানি টোটাল হলো 75,000 টাকা। এটাকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো চ্যাম্পিয়ন টিম, রানার্স আপ টিম, থার্ড টিম এবং ফোর্থ টিম, সবাইকে দেওয়া। সেমিফাইনালিস্ট সবাই পাবে। এটা টোটাল অ্যামাউন্টটা মানে এখন ফাইনাল করবে আর কি। এটা 75,000 না প্রতি টিমে ভাই, এটা তো হয় না, এত টাকা তো আর হয় না। এটা 11টি দল নিয়ে হচ্ছে এবারের আসর, যেখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আছে 10টি জেলা দল। ফেডারেশনের টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য প্রতিভা অন্বেষণ করা। এর থেকে আমরা অ্যাটলিস্ট 3টা থেকে 4টা প্লেয়ারও পাই, যাকে আমরা মনে করি ভবিষ্যতে ভালো হবে। এই 4টা প্লেয়ারকে যদি আমরা 1 বছর নারিশ করতে পারি, এটা থেকে কোনোভাবে হেল্প করতে পারি, তাহলে তো একটা জিনিস বেরবে আছে। মঙ্গলবার উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে 3টি। কিশোরগঞ্জকে 15-0 গোলে হারিয়েছে বিকেএসপি। একই ব্যবধানে কুমিল্লার বিপক্ষে জয় পেয়েছে ঝিনাইদহ। অন্য ম্যাচে জয় পেয়েছে ঠাকুরগাঁও জেলা। রংপুরের সাথে দলটির ব্যবধান 14-0। নারী ডেভেলপমেন্ট কাপ হকির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 22 মার্চ। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সব দাবি পূরণ না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের ক্ষোভ। 2 সপ্তাহের কর্মবিরতিতে ভোগান্তি। ডিগ্রি ছাড়া ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা হেফাজতের গণহত্যায় জড়িত বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শ্লীলতাহানির কারণে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন, বলছে পুলিশ। বাসায় আশ্রিত দম্পতির স্বীকারোক্তি। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠনের নির্দেশ ইউজিসির। অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশা, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার তাগিদ। পাকিস্তানের ট্রেনে এখনো জিম্মি 3 শতাধিক যাত্রী, উদ্ধার 155 জন। অভিযানে 27 জন বিচ্ছিন্নতাবাদী সহ নিহত অর্ধশত। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।